সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ আমরা নতুন অধ্যায় গোলক এর অঙ্কগুলো করব। তাহলে প্রথমে আমরা গোলকের সূত্রগুলো জেনে নিই। তাহলে গোলকের ব্যাসার্ধ সমান আর একক। গোলকের ব্যাস, তাহলে ব্যাসার্ধের যেহেতু দ্বিগুণ তাই হবে কি 2r একক। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলকে আমরা লিখব 4πr² বর্গ একক। গোলকের আয়তন সমান 4/3πr³ ঘন একক। অর্ধগোলক যদি হয় তার বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। গোলকের আয়তন সমান 2/3πr³ ঘন একক। আর ফাঁপা গোলক যদি হয় তার আয়তনের সূত্র 4/3πr⁻³ - r2³ ঘন একক। r1 হচ্ছে বহিঃব্যাসার্ধ, r2 হচ্ছে অন্তঃব্যাসার্ধ, তা ঘন একক। তাহলে আমরা অনুশীলনীর অঙ্কগুলো এই সূত্র অনুযায়ী করতে শুরু করি। তাহলে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে r = 10.5 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 4πr² বর্গ একক। তাহলে 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের জায়গায় পাইয়ের মান 22/7 লিখলাম, r² r এর মান জানি 10.5, তাই 10.5 গুণ 10.5 বর্গ সেমি। যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার গুণ করলাম। তাহলে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, তাই 105/10 গুণ 105/10 করলাম। তাহলে প্রথমে আমরা কেটেছি 5 দিয়ে, 5 2 10, 5 21 105, 5 2 10, 5 21 105, 7 দিয়ে 21কে ভাগ করেছি, 7 3 21, 2 দিয়ে 4কে ভাগ করেছি, ভাগফল 2, 2 দিয়ে 2কে ভাগ করে দিয়েছি। তাহলে থাকলো আমাদের কি 22, 3, 21। সবগুলোকে গুণ করলে গুণফল কত পাচ্ছি? 1386 বর্গ সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 1386 বর্গ সেমি। তাহলে পরের অঙ্ক কি বলেছে? পরের অঙ্ক বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমি এর জন্য। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমি এর জন্য। তাহলে 431.20 টাকা খরচ হয় 1 গুণ 431.20 ডিভাইডেড বাই 17.50 বর্গ সেমি এর জন্য। তাহলে দশমিক তুলে দিয়ে তাহলে উপরে দশমিক তুললাম, নিচে তাহলে 1 বসলো, দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য বসলো, নিচের দশমিকের জন্য উপরে 1 বসলো, দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য বসলো। তাহলে 100 100 আমরা ভাগ করে দিয়েছি, 0 0 কেটে দিয়েছি, 5 দিয়ে ভাগ করতে 175কে 25 বেরিয়ে 7 দিয়ে ভাগ করেছি, 175কে 7 দিয়ে ভাগ করতে 25 পেয়েছি। আর 4312কে 7 দিয়ে ভাগ করতে ভাগফল পেয়েছি 616। তাহলে 616/25 বর্গ সেমি। তাহলে বলের সমগ্র তলের ক্ষেত্রফল 616/25 বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি?
4πr²। তাহলে 4πr² ইকুয়াল টু 616/25। তাহলে পাইয়ের 4-এর জায়গায় 4 বসিয়েছি, পাইয়ের মান 22/7 বসিয়েছি, গুণ r² ইকুয়াল টু 616/25। তাহলে বা r² ইকুয়াল টু, তাহলে 616/25 যেমন ছিল তেমন আছে, 7 এখানে ভাগ ছিল, ডান দিকে গিয়ে গুণ হয়েছে, 4 এবং 22 বাম দিকে গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ হয়েছে। তাহলে আমরা প্রথমে কেটেছি 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যখন কাটলাম 22কে, তাহলে 11 পেয়েছি। 2 দিয়ে আমরা 616কে ভাগ করতে ভাগফল পেয়েছি কত? 308। এবারে 11 দিয়ে ভাগ করেছি, 11 দিয়ে 308কে ভাগ করতে ভাগফল পেয়েছি 28। এবার 4 দিয়ে 28কে ভাগ করতে ভাগফল পেয়েছি 7। তাহলে উপরে থাকলো 7 গুণ 7, 7 7 49, নিচে থাকলো 25। তাহলে r² ইকুয়াল টু 49/25। তাহলে r ইকুয়াল টু বর্গমূল করলে পাবো কত? 7/5। 7/5কে যদি ভাগ করি ভাগফল পাচ্ছি 1.4। এটা কি পেলাম? ব্যাসার্ধ। কিন্তু আমার জানতে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধকে ব্যাস করতে হলে 2 দিয়ে গুণ করতে হয়, তাই 2 দিয়ে 1.4কে গুণ করতে গুণফল পেয়েছি 2.8। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 সেমি। 3-এর দাগে অঙ্ক হলো, স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লৌহ আছে হিসাব করে লিখি। তাহলে বলের ব্যাসের দৈর্ঘ্য 2r ইকুয়াল টু 7 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য তার অর্ধেক হবে, অর্থাৎ 7/2 সেমি। তাহলে বলের আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই r³ ঘন একক। তাহলে 4/3-এর জায়গায় 4/3 লিখেছি, পাইয়ের জায়গায় 22/7 লিখেছি, গুণ r³ যেহেতু আছে তাহলে r এর মান আমরা 3 বার লিখব, 7/2 গুণ 7/2 গুণ 7/2। 2 দিয়ে 4কে ভাগ করেছি, ভাগফল 2। 2 দিয়ে 2কে ভাগ করে দিয়েছি, 2 দিয়ে 22কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 11। 7 দিয়ে 7কে ভাগ করে দিয়েছি, তাহলে উপরে থাকলো 11, 7, 7 আর নিচে থাকলো 3। তাহলে গুণফল পেলাম কত? 539/3 ঘন সেমি। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পেয়েছি 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। তাহলে পরের অঙ্ক কি বলেছে? 4-এর দাগে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নীরের গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে সম আয়তনের জল অপসারিত করবে, অর্থাৎ গোলকটার আয়তন যা হবে অপসারিত জলের আয়তন তাই হবে। তাহলে গোলকের আয়তন নির্ণয় করতে হবে। তাই গোলকের ব্যাসের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 2r ইকুয়াল টু 28 সেমি, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r ইকুয়াল টু হবে 28/2 সেমি। 28কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 14 সেমি। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই r³ ঘন একক। তাহলে 4/3কে 4/3 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, গুণ r³ যেহেতু আছে তাহলে 14 গুণ 14 গুণ 14 ঘন সেমি। 7 দিয়ে 14কে ভাগ করলাম, ভাগফল পেলাম কত? 2। তাহলে 4, 22, 2, 14, 14 সবাইকে গুণ করতে গুণফল পেলাম 34,496/3 ঘন সেমি। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করব। মিশ্র ভগ্নাংশ করলে আমরা পাচ্ছি কত? 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে গোলকটি 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। ঠিক আছে? তাহলে 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কি বলেছে? কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি।
তাহলে প্রথম ক্ষেত্রে তার যে বেলুনটা ফোলানো হয়েছিল তার ব্যাসার্ধ ছিল 7 সেমি, পরে আবার যখন তাকে ফোলানো হলো, আরও ফোলানো হলো, তখন তার ব্যাসার্ধ হলো 21 সেমি। তাহলে প্রথম ক্ষেত্রে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr1² বর্গ একক। দ্বিতীয় ক্ষেত্রে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr2² বর্গ একক। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের মান r1 = 7 সেমি জানি, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধের মান r2 = 21 সেমি জানি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যেহেতু নির্ণয় করতে দিয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করেছি। তাহলে 4π আমরা কেটে দিয়েছি, পেলাম কি r1² = r2²। r1 এর মান আমরা 7 সেমি পেয়েছি, 7 লিখলাম। r2 এর মান 21 সেমি পেয়েছি, তাই 21 লিখলাম। তাদের হোল স্কোয়ার করলাম, তাহলে 7 বর্গ 49, 21 বর্গ 441। প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে ভাগ করতে 7 × 7 = 49, আর 441কে 7 দিয়ে ভাগ করতে পেলাম কত? 63। আবার 7 দিয়ে ভাগ করতে ভাগফল পেলাম 1, আর 7 দিয়ে 63কে ভাগ করতে ভাগফল পেলাম 9। তাহলে কত হলো? 1:9। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। চলো 6 দাগের অঙ্ক কি বলেছে দেখি। তাহলে 6 দাগের অঙ্ক বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বাটিটির কেবলমাত্র বক্রতলেই ধাতু থাকে, তাই বাটিটির বক্রতলের ক্ষেত্রফল = 127 পূর্ণ 2.7 বর্গ সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি লিখেছিলাম? 2πr²। তাহলে বা 2πr² = 891/7, কারণ আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি। 127কে 7 দিয়ে গুণ করেছি, গুণ করে গুণফলের সঙ্গে 2 যোগ করেছি। ঠিক আছে, তাহলে 2 এর জায়গায় 2 বসালাম, পাইয়ের জায়গায় 22/7 বসালাম, গুণ r² = 891/7। তাহলে r² = 891/7 লিখলাম। 7 এখানে গুণ ভাগ ছিল, ডান দিকে গিয়ে গুণ হয়েছে। 2 এবং 22 বাম দিকে গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ হয়েছে। তাহলে প্রথমে আমরা 11 নাম তাই ভাগ করেছি, 11 × 2 = 22। 891কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 81। 7কে 7 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে উপরে থাকলো 81, নিচে থাকলো 2 আর 2 4। তাহলে r² এর মান আমরা পেয়েছি কত? 81/4। তাহলে r এর মান তাহলে √ওভার হবে, তাহলে √81/4। 81 9 বর্গ, তাই 9 লিখলাম। 4 হচ্ছে 2 বর্গ, তাই 2 লিখলাম। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বার করতে দিয়েছে, এটা আমরা পেলাম ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, তাই 2 গুণ 9/2 সেমি। 2 কেটে দিলাম, তাহলে থাকলো কত? 9 সেমি। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। 7 নম্বরের অঙ্ক কি বলেছে? 7 নম্বরের অঙ্ক বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? r = 2.1 সেমি। তাহলে গোলার আয়তন সমান 4/3 πr³ ঘন একক। তাহলে 4/3কে 4/3 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, r³ জায়গায় 2.1 গুণ 2.1 গুণ 2.1 ঘন সেমি। তাহলে দশমিক আমরা তুলে দেব, দশমিকের জন্য 1 দিলাম, দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দিলাম। সবগুলো ক্ষেত্রে তাই করেছি।
আমরা প্রথমে 3 দিয়ে 21কে ভাগ করেছি, 3 7 21, 7 দিয়ে 7কে ভাগ করে দিয়েছি। তাহলে উপরে আমাদের থাকলো 4 22 21 21, সবাইকে গুণ করতে গুণফল পেলাম 38,808, আর নিচে আমরা 10 গুণ 10 গুণ 10 করতে পেলাম 1000। তাহলে 1000 দিয়ে ভাগ করছি মানে তাহলে দশমিক বিন্দু ডান দিক থেকে বাম দিকে 3 ঘর ঘুরে সরে আসবে। তাহলে 38.808 ঘন সেমি। তাহলে গোলার বক্রতলের ক্ষেত্রফলে এবার সূত্র নির্ণয় করি। তাহলে যেহেতু বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr স্কোয়ার বর্গ একক। তাহলে 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, গুণ r স্কোয়ার মানে 2.1 গুণ 2.1 বর্গ সেমি। তাহলে দশমিক তুলে দিলে পাবো কত? 21/10। দশমিক তুলে দিলে পাবো 21/10। 7 দিয়ে আমরা 21কে যদি ভাগ করি, 7 3 21, তাহলে 4 গুণ 22 গুণ 3 গুণ 21 গুণ করলে গুণফল পাচ্ছি 5544, আর নিচে 10 এবং 10 গুণ করলে পাচ্ছি 100 বর্গ সেমি। তাহলে 5544কে 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু বাম দিকে 2 ঘর সরে আসবে, তাই 55.44 বর্গ সেমি। তাহলে গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে এবং গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজ আমরা এই পর্যন্ত করব, পরের দিন পরের অঙ্কগুলো করব। হ্যাঁ, সবাই অঙ্কগুলো মন দিয়ে করো, কেমন? তাহলে টাটা।